কি অবস্থা সবার? আমরা আদর্শ গ্যাস অর্থাৎ আইডিয়াল গ্যাস চ্যাপ্টারটা পড়তেছিলাম। তো আদর্শ গ্যাসের উপরে আমাদের ইতিমধ্যে 5টা লেকচার সম্পন্ন হয়ে গেছে, হ্যাঁ? তো যারা আজকে এই ক্লাসটা করতে আসছো, অর্থাৎ মানে আমার 6 নাম্বার ক্লাসটা করতে আসছো, তোমরা দয়া করে আগে 1, 2, 3, 4, 5 এই 5টা ক্লাস আগে কমপ্লিট করে ফেলো। তো যারা এই 5টা ক্লাস কমপ্লিট করবে তারাই এই 6 নাম্বার ক্লাসটা করতে আসবে। তো এই ৫ নাম্বার প্রথম ৫টা ক্লাসে আমরা বেশ কিছু বেসিক নিয়ে কথাবার্তা বলেছি। মানে আমাদের এ ২ ধরনের কোয়েশ্চেন হয় এই চ্যাপ্টার থেকে। যার এক টাইপের বেসিক আমরা শেষ করছি। ওই টাইপের বেসিক দিয়ে আজকে আমরা বেশ কিছু পুরাটা ক্লাস যাবে যে আমাদের ম্যাথের উপরে। আমরা বেশ কিছু করব? ম্যাথ করব। অর্থাৎ এতদিন পর্যন্ত যা সূত্র পড়ছি, যা সূত্রের প্রতিপাদন দেখাইছি, ওই সূত্রগুলা দিয়ে আমরা কি করব? ওই সংক্রান্ত ম্যাথগুলা করব। তো গত ক্লাসে অর্থাৎ ৫ নাম্বার ক্লাসে আমাদের কি হয়েছে? ৫ নাম্বার ক্লাসে ২টা ম্যাথ করছি আমরা। ওই ২টা ম্যাথ করার পর আজকে ৩ নাম্বার ম্যাথটা করতে আসছি। আচ্ছা, আসো এখানে শুরু করে দিলাম আমরা, হ্যাঁ? তো আমি আবারও বলছি, যারা ১ থেকে ৫ লেকচার করো নাই, তোমরা আগে দয়া করে ১ থেকে ৫ লেকচার শেষ করে তারপর এই ক্লাসটা করতে আসবা। আসেন শুরু করি। এই ৩ নাম্বার ম্যাথটা। আগে আমরা প্রশ্নটা কি বলছে, আগে প্রশ্নটা পড়ি ভালো করে। প্রশ্ন পড়ার পরে আমরা আনসারের দিকে যাব। প্রশ্নে বলা হয়েছে 18 গ্রাম হিলিয়াম গ্যাসপূর্ণ একটি বেলুনের আয়তন 0.10 মিটার কিউব। বেলুনের ভেতরের গ্যাসের চাপ 1.2 × 10⁵ নিউটন মিটার ইনভার্স 2। বেলুনের মধ্যবর্তী গ্যাসের তাপমাত্রা কত? তো আরেকবার বলি, 18 গ্রাম হিলিয়াম গ্যাসপূর্ণ একটি বেলুনের আয়তন 0.10 মিটার কিউব। বেলুনের ভেতরে গ্যাসের চাপ 1.2 × 10⁵ নিউটন মিটার ইনভার্স 2। বেলুনের মধ্যবর্তী গ্যাসের তাপমাত্রা কত? তো প্রথমেই আপনাদের কিছু জিনিস সম্পর্কে আরেকটু ক্লিয়ার করে দিই। এখানে আপনাকে কি বলছে? গ্যাসগুলোর ক্ষেত্রে একটু সাবধান থাকবেন। এখানে বলছে গ্যাস হিলিয়াম। হিলিয়াম গ্যাস সাধারণত এক পারমাণবিক হয়। হিলিয়াম গ্যাস এক পারমাণবিক বিশিষ্ট হয়, অর্থাৎ হিলিয়াম এরকম। ঠিক আছে? হিলিয়াম গ্যাস এরকম, অর্থাৎ এটা হচ্ছে পরমাণু দিয়ে, বা হিলিয়াম এরকম লেখা হয় না, হিলিয়াম 2 লেখা হয় না, এরকম লেখা হয় না। তো হিলিয়াম, তো হিলিয়ামের ভরটা কত? হিলিয়ামের আণবিক ভরটা কত? হিলিয়ামের আণবিক ভর হিলিয়ামের, এগুলো কেমিস্ট্রির পড়া, যদিও এগুলো কিসের পড়া? কেমিস্ট্রি, আপনারা 9, 10 এ পড়ছিলেন, হ্যাঁ? কেমিস্ট্রির পড়া। হিলিয়ামের ভর কত? হিলিয়ামের পারমাণবিক সংখ্যা, হাইড্রোজেন হিলিয়াম পারমাণবিক সংখ্যা হচ্ছে 2। তো হিলিয়ামের ভর হচ্ছে এর ডাবল, অর্থাৎ 2 এর ডাবল হচ্ছে 4 গ্রাম পার মোল। কোনো একটা গ্যাসের পারমাণবিক ভর অর্থাৎ বা আণবিক ভর বা পারমাণবিক ভর, এটাকে বড় হাতের এম দ্বারা প্রকাশ করা হয়, হ্যাঁ? বড় হাতের এম দ্বারা প্রকাশ করা হয় এবং তার একক হচ্ছে গ্রাম পার মোল। তার একক হচ্ছে কত? গ্রাম পার মোল। আচ্ছা, তো এটা হচ্ছে হিলিয়ামের। তবে এই হিলিয়ামেরটা বুঝাইলাম। তো এখন আপনাকে যদি বলে অক্সিজেন, কিন্তু অক্সিজেন কিন্তু পরমাণু আকারে থাকে না। অক্সিজেন থাকে কিন্তু অক্সিজেন O2 আকারে। বুঝাইতে পারছি? অক্সিজেন কিন্তু পরমাণু আকারে থাকে না, অক্সিজেন থাকে O2 আকারে। তো অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, অর্থাৎ 8। আর এর ভর কত? 8 দুগুণ কত? 16 গ্রাম পার মোল। কিন্তু অক্সিজেন গ্যাস আকারে থাকে, অর্থাৎ অণু আকারে থাকে, অর্থাৎ পরমাণু আকারে থাকে না। তখন আপনার হিসাব করতে হবে কত? O2, অর্থাৎ কয়টা অক্সিজেন? একসাথে 2টা অক্সিজেন। তাইলে অক্সিজেনের ক্ষেত্রে 8 ভালো কথা, তাহলে 16 গ্রাম ভালো কথা। কিন্তু 16 গ্রাম তো একটা অক্সিজেনের, কিন্তু এখানে অক্সিজেন আছে কয়টা? অক্সিজেন আছে 2টা। তাইলে অক্সিজেন কয়টা? 2টা। তাইলে অক্সিজেনের ভর কত হবে? 32 গ্রাম পার মোল। এটা হচ্ছে কার মান? অক্সিজেনের আণবিক ভর, m এর মান। কেন 32 গ্রাম পার মোল? কারণ হচ্ছে অক্সিজেন 2টা আকারের থাকে। ঠিক তেমনি নাইট্রোজেনের পরমাণু হচ্ছে কত? এই পরমাণুর সংখ্যা, আর এটা হচ্ছে কি নাইট্রোজেনের অণুর সংখ্যা হচ্ছে এত। আর এটা হচ্ছে কি নাইট্রোজেনের পরমাণু। তো নাইট্রোজেনের ক্ষেত্রে
নাইট্রোজেন কত 7, পারমাণবিক সংখ্যা হচ্ছে 7, হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন 7। তো 7 জন্য এর ভর কত 14, 7 গুণ 14 গ্রাম পার মোল, এত গ্রাম পার মোল, 14 গ্রাম পার মোল। তাহলে N2 এর মান হবে 7 দুগুণে কত, তাহলে দুইটা 14, 14 কয়টা পারমাণবিক সংখ্যা হবে দুইটা, 14 দুগুণে কত 28 গ্রাম পার মোল, 28 গ্রাম পার মোল। বুঝা গেছে? এটা হচ্ছে কি বড় হাতের এম। এই বড় হাতের এম অর্থাৎ আণবিক ভরগুলো কিন্তু স্যার আমরা বের করতে পারি বা আমরা মুখস্থ রাখতে পারি, কিন্তু এই আণবিক ভরের বাইরে আপনাদেরকে কোয়েশ্চেনে যে ভরগুলা দিয়ে দেবে সেগুলো হচ্ছে আরেকটা ভর, ওইটাকে ডব্লিউ দ্বারা প্রকাশ করে। ওইটাকে কি দ্বারা প্রকাশ করে? ডব্লিউ দ্বারা। অর্থাৎ কোয়েশ্চেনে প্রদত্ত ভর, যত ভর দিয়ে আমি জিনিসগুলো বের করব। হিলিয়ামের হিলিয়ামের ভর আণবিক ভর 4 গ্রাম পার মোল, এটা আমি জানি, কিন্তু কোয়েশ্চেনে যদি অন্য ভর দিয়ে দেয়, অন্য আরেকটা ভর দিয়ে দেয় বা আরেকটা ভর দিয়ে যদি বের করতে বলে, অর্থাৎ তুমি আরো সুন্দর করে যদি বোঝাই, 1 কেজি চালের দাম হচ্ছে কত, ধরেন 50 টাকা। হ্যাঁ, তো এখন আপনি জানেন 1 কেজি চালের দাম যে 50 টাকা, তাহলে 1 কেজিরটা আপনি জানেন, অর্থাৎ চালের 1 কেজির দাম। এখন আপনি 5 কেজি চাল কিনবেন নাকি 10 বস্তা চাল কিনবেন নাকি 1 বস্তা চাল কিনবেন সেটা হচ্ছে আপনার ব্যাপার, অথবা হ্যাঁ আপনার ব্যাপার। তো আপনি যত ব্যাপার হবে তত টাকা আপনি হিসাব করতে পারবেন। আপনি জানেন যে 1 কেজি চালের দাম 50 টাকা। তো এবার যদি আপনি 5 কেজি কেনেন তাহলে 5 পাঁচা 25, 2500 টাকা। 5 পাঁচা সরি 250 টাকা। তো এরকম করে করে আপনি 1 বস্তা 2 বস্তা যতগুলা খুশি ততগুলা চাল কিনতে পারেন। এই চালের মানটা, অর্থাৎ আপনি কি পরিমাণ চাল, কত কেজি চাল আপনি নিবেন, কিনবেন নাকি কিনবেন না, ওইটা কোয়েশ্চেনে দিয়ে দেবে। অর্থাৎ ভর আকারে দিলে সেটা হবে ডব্লিউ এর মান। আর আপনি যেটা জানেন, অর্থাৎ 1 কেজি যে 50 টাকা, এটা যে আপনি জানতেছেন, অর্থাৎ যেটা আপনি জানেন আণবিক ভর, এটাকে বলা হয় যে বড় হাতের এম। ওইটাকে বলা হয় যে বড় হাতের এম, অর্থাৎ যেটা আপনি জানেন এটা হচ্ছে জানা ভর। এটা হচ্ছে বড় হাতের এম দ্বারা হচ্ছে ভর জানা ভর। আর ডব্লিউ মানে হচ্ছে কি, এটা হচ্ছে কোশ্চেন আমাকে দিয়ে দেবে, এই ডব্লিউটা হচ্ছে কোশ্চেনে দিয়ে দিবে, কোশ্চেনে দিয়ে দিবে এই ভরের মান। আচ্ছা স্যার, আচ্ছা এর মানে কিরকম, কয় বস্তা কিনতেছেন সেটা কোশ্চেনে বলে দেবে। আচ্ছা, তো এখন একটু জিনিস দেখেন, আপনি এই আপনি যেটা এই কোশ্চেনে যেটা দিয়ে দেবে এবং আপনি যেটা জানেন, এটা ততকে তত দ্বারা ভাগ করলে যে মানটা পাওয়া যাবে ওই মানটাকে আমরা n দ্বারা প্রকাশ করি, অর্থাৎ মোল সংখ্যা। মোল সংখ্যা কেমিস্ট্রির ভাষায় কি সংখ্যা? মোল সংখ্যা। অর্থাৎ দুইটা ভরকে মোল সংখ্যা হচ্ছে মোল সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করায়? n দ্বারা প্রকাশ করে। মোল সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করে? n দ্বারা। এই মোল সংখ্যার সূত্রটা কি? মোল সংখ্যার সূত্রটা হচ্ছে এই আপনি যত বস্তা কিনতেছেন, মানে কোশ্চেনে দিয়ে দেবে কত বস্তা, আর আপনি হচ্ছে যেটা জানেন কত, দুইটা ভরের অনুপাতই হলো কি মোল সংখ্যা n এর মান, সহজ ভাষায় বলতে গেলে। ঠিক আছে? এতদূর ক্লিয়ার? আশা করি এতদূর ক্লিয়ার। এবার আসেন আমরা ম্যাথটা করি। আচ্ছা, এখানে দেখেন কি বলছে, 18 গ্রাম হিলিয়াম গ্যাস পূর্ণ। তাহলে যে বেলুনটার কথা বলছে ওই বেলুনটা কি, কোন গ্যাসে পূর্ণ? হিলিয়াম গ্যাস। অর্থাৎ বেলুনটার গ্যাসের মান, গ্যাসের পরিমাণটা কিসে, কোন গ্যাস দিয়ে বেলুনটাকে ফুলানো হয়েছে? হিলিয়াম গ্যাস দিয়ে। আচ্ছা, তো হিলিয়াম গ্যাসের 18 গ্রাম হিলিয়ামের কথা বলতেছে। আমরা জানি যে হিলিয়ামের ভর সংখ্যা কত? হিলিয়ামের ভর সংখ্যা হচ্ছে এই হিলিয়ামের ভর সংখ্যা হচ্ছে কত? 2 দুগুণে 4, 4 গ্রাম পার মোল। অর্থাৎ 1 নম্বর ম্যাথটা, অর্থাৎ হিলিয়ামের ভর সংখ্যা আমরা জানি, হিলিয়ামের আণবিক ভর দেওয়া আছে, হিলিয়ামের আণবিক ভর আণবিক ভর আণবিক ভর বড় হাতের m সমান 4 গ্রাম পার মোল, 4 গ্রাম পার মোল। এটা হচ্ছে কি হিলিয়ামের আণবিক ভর। আচ্ছা, এই 18 গ্রাম এটা তো আমরা জানি, আচ্ছা, তো 18 গ্রাম যে হিলিয়ামটার কথা বলতে চায়, তার মানে কি এটা কোশ্চেনে দিয়ে দিছে, অর্থাৎ ডব্লিউ এর মান। এটা কিসের মান? ডব্লিউ এর মান। তাহলে হিলিয়ামের প্রদত্ত ভর ডব্লিউ সমান কত? 18 গ্রাম। এখানে আবার পার মোল হবে না, এই দুটার মধ্যে এখানে কি হবে না, পার মোল হবে না। পার মোল হবে যে এততে, বড় হাতের এমটাতে। ঠিক আছে, এখানে কি হবে না, পার মোল হবে না। আচ্ছা,
তো একটা জিনিস খেয়াল করেন, এখানে 18 গ্রাম দেওয়া আছে। 18 গ্রামটা কি? ডব্লিউ। আপনি হিলিয়ামের প্রত্যবরও বলতে পারবেন বা এদের মতো লিখতে পারবেন যে হিলিয়ামের মধ্যে বেলুনের মধ্যে হিলিয়ামের গ্যাসের ভর। অর্থাৎ বেলুনের মধ্যে যে পরিমাণ হিলিয়াম আছে এটাও লিখতে পারবেন। কোনো সমস্যা নাই। বেলুনের মধ্যে হিলিয়ামের গ্যাসের ভর এটাও বলতে পারবেন। তো ডব্লিউ এর মান পাইছেন, এম এর মান পাইছেন। তো এখন দিয়ে দিছে। তো এখান থেকে আমরা মোল সংখ্যা n এর মান বের করতে পারি না? তো আমরা জানি মোল সংখ্যা n সমান কত? n সমান W/m। তো ডব্লিউ এর মান কত এখানে? 18 ভাগের 18 গ্রাম আর এদিকে কত? 4 গ্রাম পার মোল। কত এটার মান আসবে? 4.5 এত মোল। 4.5 মোল। আচ্ছা, এই জিনিসটা একটু অনেকের আনক্লিয়ার থাকতে পারে, এটা আমি একটু পরে ক্লিয়ার করে দেব। আচ্ছা, এখনই করে দিই। এটা দেখেন, এখানে একটু দেখাই। এই দেখেন 18 গ্রাম পার মোল। পার মোল অর্থ হচ্ছে যে কি? না সরি, 18 গ্রাম আর নিচে হচ্ছে কত? 4 গ্রাম পার মোল। এই দেখেন পার মোল, পার মোল। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে 1 বাই মোল। হ্যাঁ কি না? 1 বাই মোল। এটার অর্থ হচ্ছে 1 বাই মোল। তাইলে পার মোল হচ্ছে 1 বাই মোল। তো এটা একটা ভগ্নাংশ। এই গ্রাম আর এই গ্রাম কাটাকাটি যাবে। 18 ভাগের 4 কাটাকাটি যায়, আসবে 4.5। 4.5। এটা একটা গ্রাম গ্রাম কাটি কাটি চলে গেছে গা। এটা একটা এটা ভগ্নাংশের, এটা হচ্ছে লব, এটা হচ্ছে কি? হর। হরের মধ্যে আরেকটা ভগ্নাংশ, হরের মধ্যে আরেকটা ভগ্নাংশ। আমরা জানি হরের হর এটা হচ্ছে লব, আবার এটা হচ্ছে হর। হরের যে হরটা, হরের হর লবে উঠে যায়। হরের হর কোথায় উঠে যায়? লবে উঠে যায়। তো 4.5 লবে উঠে গিয়ে আসবে এত মোল। আশা করি বুঝাইতে পারছি। আশা করি কি এটা বুঝাইতে পারছি। তাহলে দেখেন এখানে আমার কি পেয়ে গেলাম? 4.5 এটা পেয়ে গেলাম। তারপর এখানে কি বলছে? একটি বেলুনের আয়তন, আয়তন দিয়ে দিছে। আয়তন, আয়তন B সমান কত? আয়তন B সমান 0.10 মিটার কিউব। আয়তন B সমান 0.10 মিটার কিউব। তারপরে বেলুনের ভেতরে গ্যাসের চাপ, চাপ দিয়ে দিছে। বেলুনের ভেতরে গ্যাসের চাপ P সমান কত? 1.2 × 10⁵ নিউটন মিটার ইনভার্স 2। তারপর এখানে বেলুনের মধ্যবর্তী গ্যাসের তাপমাত্রা বের করতে বলছে। তাহলে তাপমাত্রার T এর মানটা বের করতে বলছে। T এর মান বের করতে বলছে। তো আমরা জানি এখন এই ডাটাগুলা ব্যবহার করে M, W, N, B, P, T। আমরা কি সূত্রটা জানি? আমরা জানি এই সূত্রটা জানি না। আমরা জানি আদর্শ গ্যাসের সূত্র PV সমান nRT। তো এখানে আমি আর এর মান তো আমি জানি, ধ্রুবক 8.314 জুল পার মোল পার কেলভিন। শেষ। তো এখান থেকে টি এর মানটা বের করতে পারবো। টি সমান কত? এটা সমান চিহ্নের এপাশে গেলে ভাগ হয়ে যাবে। এন আর উপর হচ্ছে পিবি। এখন যার যার মান বসাই দেন, যার যার মান বসাই দেন, টি এর মান চলে আসবে। অবশ্যই টি এর মান আসবে কিসে? কেলভিন এককে। অবশ্যই টি এর মান আসবে কেলভিন এককে। আশা করি এই ম্যাথটা বুঝতে পারছেন নাকি পারেননি? এই ম্যাথটা আশা করি কি বোঝা গেছে। দেখেন, একটু দেখেন। কঠিন না স্যার, একদমই সোজা, একদমই সোজা। আশা করি কি বোঝা গেছে। আচ্ছা, তাহলে এবার আমরা এই 3 নাম্বার ম্যাথটা শেষ। 4 নাম্বার ম্যাথে যাই। হ্যাঁ, 4 নাম্বার ম্যাথে যাই। আসেন 4 নাম্বার ম্যাথটা করি। 4 নাম্বার ম্যাথটাতে কি বলছে একটু খেয়াল করি। 4 নাম্বার ম্যাথটাতে বলছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 গ্রাম অক্সিজেন। তাহলে অক্সিজেন 20 গ্রাম অক্সিজেন, অক্সিজেনের কথা বলছে 20 গ্রাম। আচ্ছা, একটি 20 সেন্টিমিটার দৈর্ঘ্যের ঘনকের একটা এক বাহুর দৈর্ঘ্য দিয়ে দিছে 1 মোল। অক্সিজেনের মোল সংখ্যাও দিয়ে দিছে 1 মোল। অক্সিজেনের ভর 32 গ্রাম পার মোল। অর্থাৎ 32 গ্রাম, এটা 1 মোলে 32 গ্রাম, এটা তো আমরা জানি অক্সিজেনের কথা। এটা দিলেও যা, না দিলেও তা। এই লাইনটা ওরা দিছে ভালো কথা, না দিলেও কি সমস্যা নেই, আমরা বের করতে পারতাম। তো ঘনকের অভ্যন্তরে অক্সিজেনের চাপ বের করতে বলছে। ঘনকের অভ্যন্তরে অক্সিজেনের কি বের করো? চাপ বের করো। আসেন কি কি দিয়ে দিছে ডাটাগুলো দেখি। তাহলে তাপমাত্রা দিয়ে দিছে 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে দেখেন তো তাপমাত্রা দেওয়া আছে, লিখবেন সুন্দর করে। তারপর লিখবেন তাপমাত্রা টি সমান কত? 100 ডিগ্রি সেলসিয়াস। এটাকে কেলভিনে নিলে হবে 100 যোগ 273 সমান সমান 373 কেলভিন। সমান সমান কত? 373 কেলভিন। আচ্ছা, ভালো কথা।
তারপর দেখেন 20 গ্রাম অক্সিজেন, এটা তো আমার জানা জিনিস না। অক্সিজেন, কারণ অক্সিজেনের আণবিক ভর একটু আগে বের করা শিখেছি। আণবিক ভর যেটা আমরা জানি, অক্সিজেনের যেহেতু অক্সিজেন O2 আকারে থাকে, তাইলে অক্সিজেনের আণবিক ভর হবে অক্সিজেনের আণবিক ভর, অক্সিজেনের আণবিক ভর বড় হাতের M সমান কত? 32 গ্রাম পার মোল। তারপর তারপর 20 গ্রাম অক্সিজেন, তাহলে প্রদত্ত অক্সিজেন মানে অক্সিজেনের ভর যেটা দিয়ে দিয়েছে, অক্সিজেনের প্রদত্ত ভর মানে ডব্লিউ এর মান যেটা দিয়ে দিয়েছে আর কি, ডব্লিউ এর মান দিয়েছে কত? 20 গ্রাম। একটি, আচ্ছা তাহলে এখান থেকে অক্সিজেনের মোল সংখ্যা n এর মান বের করতে পারবো ইজিলি একদম, একটু আগের মতো, একটু আগে যেমন কোশ্চেন ডব্লিউ বাই এম, তাহলে ডব্লিউ এর মান কত? 20, 32 যত আসে আর কি, 0.0625 মোল আসবে। আচ্ছা, ভালো কথা। আচ্ছা, তো এখানে অক্সিজেনে একটি 20 সেন্টিমিটার দৈর্ঘ্যের ঘনকের কথা বলা হয়েছে। কিসের কথা বলা হয়েছে? ঘনক। তো আমরা কি ঘনক বলতে কি বোঝাই? ঘনক বলতে বোঝাই যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সমান, তাকে কি বলে? ঘনক। যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সমান। তাহলে ঘনকের এক বাহুর দৈর্ঘ্য, তাহলে ঘনকের আয়তন কত হবে? যেকোনো এক বাহুর দৈর্ঘ্য হোল কিউব, এটা আমরা জানি। তাহলে এখান থেকে এক বাহুর দৈর্ঘ্য দিয়ে দিছে, ঘনকের এক বাহুর দৈর্ঘ্য, ঘনকের এক বাহুর দৈর্ঘ্য কত বলছে? এল দাও না, সমস্যা নেই। 20 সেন্টিমিটার, অবশ্যই এটাকে মিটারে নিতে হবে 100 দ্বারা ভাগ করে। কেন? এসআই এককে নিতে হবে, এসআই এককে না নিলে হবে না। ঘনকের এক বাহুর দৈর্ঘ্য 20 সেন্টিমিটার। আচ্ছা, এক মোল অক্সিজেনের ভর, তাহলে ঘনকের অভ্যন্তরে অক্সিজেনের চাপ কত? চাপ বের করতে বলছে, চাপ বের করতে বলছে। তো এখানে কি কি দিছে? টি এর মান জানি, এম এর মান জানি, এন এর মান জানি, আয়তন, তাহলে আয়তনটা বের করতে পারবো আর কি, এক বাহুর দৈর্ঘ্য হোল কিউব। তাহলে ঘনকের আয়তন, ঘনকের আয়তন কত? বি এর মান, যেকোনো এক বাহুর দৈর্ঘ্য হোল কিউব, শেষ। এই এক বাহুর দৈর্ঘ্য এল কিউব বা ডাইরেক্ট বসাই দিই, এত মিটার কিউব। তো এবার আমরা কি জানি? আমরা জানি লিখবা সুন্দর করে। আমরা আমরা জানি পিবি সমান কত? পিবি সমান কত? এন আর টি। পিবি সমান, এবারে পি বের করতে বলছে, বা পি সমান কত? শেষ, এন আর টি বাই বি। এখন যার যার মান বসাই দেবা, যার যার মান বসাই দিবা, আসবে কত? যা আসে তো তাই, তাই আনসার। তো এখানে যার যার মান বসাই দাও, ক্যালকুলেটরে বসাও, আসবে 242.158 গুণ 10 কিউব প্যাসকেল। তো 10 কিউবকে 1000 লেখা যায়, তাহলে কিলো আর কি, তো এটা কে দ্বারা প্রকাশ করেছে, কিলো প্যাসকেল। তো স্যার দেখেন বোঝা গেছে কিনা, দুইটা ম্যাথ করাইছি সুন্দর করে। এই দুইটা ম্যাথ একদম ইজি ম্যাথ, এগুলো এগুলো কঠিন কিছু না, আশা করি। আচ্ছা, আর একটা কথা বলি, ওই আপনাদের হয়তো এখানে এটা যেহেতু ফটোকপির জিনিস, তো প্রিন্টের জিনিস, তো এই পেজগুলা কোয়েশ্চেনটা বুঝতে কি হইতে পারে, একটু ঝাপসা ঝাপসা লাগতে পারে, কিন্তু সেটা সমস্যা নাই। এটা আপনাদের যে কোনো বই উল্টাইলেই আপনারা পাবেন ম্যাথগুলা। ইসাকের বইও আছে, তারপর কার বই, তপন স্যারের বইও আছে, কোনো সমস্যা নেই। বই সব ম্যাথ সবগুলো আছে আপনাদের বইয়ে। তো আমি তো প্রশ্ন মুখে বলে দিচ্ছি, তো আপনাদের কি অসুবিধা হবে না। আচ্ছা, দুইটা গেল। এবার আসেন 3 নাম্বার প্রশ্নটাতে যাই। 3 নাম্বার প্রশ্নটাতে যাই, আসেন। অর্থাৎ আমার এইখানে 5 নাম্বার প্রশ্ন আর কি, 3 নাম্বার বলতেছি, 5 নাম্বার। 5 নাম্বার প্রশ্নটাতে কি বলছে দেখি, আগে প্রশ্নটা পড়ি খুব ভালো করে। প্রশ্নটাতে বলা হয়েছে আমার, যদি আর সমান 8.31 জুল পার মোল পার কেলভিন হয়, তবে 72 সেন্টিমিটার পারস্তম্ভ চাপে, অর্থাৎ চাপের মান দিয়ে দিছে 72 সেন্টিমিটার। হ্যাঁ, এটা আপনারা সুন্দর করে বাইর করবেন, এটা আমি বের করে শিখাই দেবো এখন। চাপে, পারস্তম্ভ চাপে এবং 27°C তাপমাত্রায় 20 গ্রাম অক্সিজেনের আয়তন নির্ণয় করা, একদম সোজা জিনিস। আসেন, আগে আর এর মান দিছে, দেওয়া আছে, দিয়ে লিখবেন সুন্দর করে। আর সমান কত? 8.31 জুল পার মোল পার কেলভিন। তাহলে চাপ, এটা হচ্ছে আদর্শ গ্যাসের বল, হ্যাঁ, সার্বজনীন গ্যাসের বল। তারপর হচ্ছে এটা লিখবো কি, চাপ, চাপ কি এর মান বলে দিচ্ছে 72 সেন্টিমিটার পারস্তম্ভ চাপ, অর্থাৎ মার্কারি চাপ, মার্কারি চাপ।
তো এটাকে আমার প্যাসকেলে নিতে হবে। ৭২ সেন্টিমিটার মার্কারি চাপটাকে কোথায় নিতে হবে? প্যাসকেলে। কেমনে নিচ্ছি দেখেন। ৭২ কে মিটারে নিয়ে যাও। তাহলে ১০০ দ্বারা ভাগ করো। তারপর এস রো জি, চাপের সূত্র কি? এস রো জি না? চাপের সূত্র এস রো জি না? এইটা হচ্ছে আমার এস এর মান। রো কত? পারদের রো কত? অর্থাৎ পারদের ঘনত্ব কত? পারদের ঘনত্ব হচ্ছে ১৩,৫৯৬। ১৩,৫৯৬ জি 9.8। এটা ক্যালকুলেটরে মারো, আসবে। ক্যালকুলেটরে মারলে আসবে যে আমাদের চাপের মান আসবে কত? ক্যালকুলেটরে করো না। একটু মারি দেখি ক্যালকুলেটর আসলে কত আসে। ৭২/১০০, ৭২/১০০ গুণ ১৩,৫৯৬ গুণ 9.8, 9.5। ও সরি, না ঠিক আছে, ১৩,৫৯৬ গুণ এত, ঠিক আছে। এই এটা আসছে কত? ৯৫.৯ গুণ 10³ এটাই আসছে আমাদের। আমার ক্যালকুলেটরে তো এটাই দেখাচ্ছে। সমস্যা নেই, এটা তুমি ডাইরেক্টও করতে পারবা বা এই জায়গায় বসাই দিলেও হবে, একেবারে লাস্টে দিয়ে বসাই দিলেও হবে, কোনো সমস্যা নাই। তো পি এর মান পাইছো, আর এর মান পাইছো, আর এর মান পাইছি, পি এর মান পাইছি ২৭°C। তাহলে তাপমাত্রা কত বলছে? তাপমাত্রা টি সমান কত? ২৭°C। এটাকে কেলভিনে নিয়ে যাও। ২৭ যোগ ২৭৩ সমান সমান ৩০০ কেলভিন। ঠিক আছে। তাপমাত্রায় ২০ গ্রাম অক্সিজেনের, তাহলে অক্সিজেনের আণবিক ভর আমরা জানি। অক্সিজেনের আণবিক ভর, আণবিক ভর অক্সিজেনের আণবিক ভর সমান কত? ৪ গ্রাম পার মোল, সরি ৩২ গ্রাম পার মোল। তারপরে কি কি তারপরে অক্সিজেনের প্রদত্ত ভর ডব্লিউ এর মান কত? ২০ গ্রাম। তাহলে কি বের করতে বলছে? আয়তন বের করতে বলছে। আয়তন ভি এর মান বের করতে বলছে। আয়তন ভি এর মান বের করতে বলছে। আমরা জানি, দেখো আমরা জানি পিভি সমান কত? এনআরটি। তো কিসের মান বের করতে বলছে? যার মান বের করতে বলছে তাকে রেখে বাকিগুলোকে ওই পাশে পাঠাবা। কি? তো এবার যার যার মানগুলো বসাই দাও এখানে। যার যার মান বসাই দাও। যার যার মান বসাই দিলে এখানে ক্যালকুলেটরে বসাই দাও। বসাই দিলে আসবে ১৬.২৪ গুণ 10^3 মিটার কিউব। ১৬.২৪ ইন্টু 10^3 মিটার কিউব। আমরা ৩টা ম্যাথ করছি। এখন পর্যন্ত কয়টা করছি? ৩টা ম্যাথ করছি। আশা করি এই ৩টা ম্যাথে কারো কোনো সমস্যা নাই। কারণ কারো কোনো সমস্যা থাকতেই পারে না। তো এভাবেই করে কি আমি কি বিশ্লেষণ করছি এতক্ষণ ধরে। আশা করি এতটুক সবার ক্লিয়ার। আসো এর পরবর্তী ম্যাথে যাই আমরা। পরবর্তী ম্যাথে যাই। এখন যে ম্যাথ ২টা করাবো এগুলো হচ্ছে পরীক্ষায় আসার মতো ম্যাথ। কোথায়? পরীক্ষায় আসার মতো। পরীক্ষায় মনে করেন চলে আসছে। ধরে নেন চলে আসছে। এ ধরনের ইম্পর্টেন্ট। এত ধরনের ইম্পর্টেন্ট ম্যাথ স্টার দিচ্ছি আমি। খেয়াল রাখবেন। এগুলো পরীক্ষায় আসে যায়, সবসময় আসে। এই প্রশ্ন এখন যে টাইপের প্রশ্নটা করব সেটা পরীক্ষায় সবসময় আসে। একদম মাথায় রাখবেন। আগে প্রশ্নটা বুঝতে হবে। প্রশ্ন বুঝলে উত্তর সোজা। প্রশ্ন বুঝলে উত্তর সোজা। আর প্রশ্ন যদি না বুঝেন তাহলে উত্তর কঠিন। বুঝে গেছে? প্রশ্ন বুঝলে উত্তর সোজা, প্রশ্ন না বুঝলে কি উত্তর কঠিন। মনে করেন যে পরীক্ষায় চলে আসছে ম্যাথটা। আচ্ছা, এটা কি বলছে ম্যাথে? এখানে আগে প্রশ্নটা একটু খেয়াল করি। প্রশ্নে বলছে কোন হ্রদের তলদেশে, কোন হ্রদের তলদেশ থেকে পানির উপরিতলে আসাই একটি বায়ু বুদবুদ আয়তনে ৫ গুণ হয়। বায়ু বুদবুদের চাপ 10⁵ নিউটন মিটার ইনভার্স 2 হলে হ্রদের গভীরতা কত? আচ্ছা, অনেকে হ্রদ বলে, এই বুঝতেছে না। আমি বলি হ্রদ। হ্রদ মানে হচ্ছে যে আপনার একটা পুকুর বা একটা মানে আবদ্ধ জলাশয় বা একটা লেক। লেকও চিন্তা করতে পারেন, আবদ্ধ পুকুরও চিন্তা করতে পারেন, ওই ধরনের কোনো কিছু। তো এই জিনিসটা একটু বুঝি। মানে লেক,
আগে জিনিসটা বুঝি আমরা। এটা হলো আমার সেই লেক, এটা হলো আমার সেই লেক। লেকের এটা হচ্ছে মানে তলদেশ। এটা হচ্ছে কি তলদেশ। এটা হচ্ছে লেকের বা হ্রদের লেক বা হ্রদ বা পুকুর বা আবদ্ধ জলাশয়। যেকোনো কিছু দিয়ে কোয়েশ্চেনটা আসতে পারে। আবদ্ধ জলাশয়, জলাশয় এর কি তলদেশ, তলদেশ তথা যেখানে মাটি আছে, পানির নিচে পুকুরের নিচে যেখানে মাটি আছে ওইটাকে আমরা তলদেশ বলতেছি। হ্যাঁ, ওইটাকে আমরা কি বলতেছি তলদেশ। আর উপরে যেটা পৃষ্ঠ আছে অর্থাৎ যেখান থেকে পুকুরটা শুরু হয়, অর্থাৎ যে জায়গায় হ্রদটা আছে, অর্থাৎ এই পৃষ্ঠটা হচ্ছে কি, এই পৃষ্ঠটা হচ্ছে আমার হ্রদের পৃষ্ঠ, পৃষ্ঠ, পৃষ্ঠ। এটা হচ্ছে কি হ্রদের পৃষ্ঠ। আর এটা হচ্ছে কি হ্রদের গভীরতা। এটা হচ্ছে আমার এইচ। এটা হচ্ছে কি হ্রদের গভীরতা, অর্থাৎ এতটুকু গভীর। আশা করি আমি এতটুকু বুঝাইতে পারছি কিনা, এতটুকু আপনাদেরকে পারছি কিনা। এখন আপনি তলদেশকে, হ্রদের তলদেশকে 1 ও ধরতে পারবেন আবার 2 ও ধরতে পারবেন। এটাকে যদি 1 ধরেন এটাকে 2 ধরতে হবে, এটাকে 2 অর্থাৎ তলদেশকে যদি 1 ধরেন পৃষ্ঠকে ধরতে হবে 2, যদি তলদেশকে 2 ধরেন পৃষ্ঠকে ধরতে হবে 1। এখন এটা অনেকের মাঝে কনফিউশন হয়ে যে মানে আমি তলদেশকে 1 2 যদি উলট-পালট করে ফেলি আমার ম্যাথ করতে কোনো অসুবিধা হবে কিনা? স্যার, ম্যাথে কোনো অসুবিধা হবে না। আপনার যেটা খুশি সেটাকে 1 ধরতে পারবেন, যেটা খুশি সেটাকে 2 ধরতে পারবেন। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে 1 ধরলে পুরাটাকে ধরতে হবে, তলদেশের সবগুলাই 1 হবে, বা এখানে যদি 2 ধরেন তলদেশের সবগুলাই 2 ধরেন। এটা কোনো বিষয় না যে 1 এবং 2 ধরাটা। 1 এবং 2 ধরাটা। আচ্ছা, আমি হ্রদের তলদেশে চাপ, হ্রদের তলদেশে যারা আছে, তলদেশে ওদেরকে 1 ধরতেছি আর পৃষ্ঠকে 2 ধরতেছি। হ্রদের তলদেশে, তলদেশে যে চাপটা, তলদেশের চাপ, তলদেশের চাপ, চাপকে আমি P1 ধরতেছি। চাপকে ধরতেছি কি P1, আর তলদেশে আয়তন যত থাকবে তলদেশে, তলদেশে চাপ হচ্ছে P1 আর আয়তন হচ্ছে V1। তলদেশে চাপ হচ্ছে P1, আয়তন হচ্ছে V1। তাহলে তলদেশের তাপমাত্রা কত হবে? তাপমাত্রাটাও অবশ্যই কি 1ই হবে, T1। আশা করি বুঝাইতে পারছি কিনা, আশা করি বুঝাইতে পারছি। এবার আসেন পৃষ্ঠে। তাহলে পৃষ্ঠে, পৃষ্ঠেও চাপ থাকবে, পৃষ্ঠেও চাপ থাকবে, পৃষ্ঠে চাপ থাকবে সেটাকে ধরতে হবে P2। পৃষ্ঠে আয়তন থাকবে, আয়তন থাকবে সেটাকে ধরতে হবে V2। তাপমাত্রা থাকবে সেটাকে ধরতে হবে কত, T2। আশা করি কি বুঝাইতে পারছি কি পারিনি, এতটুকু আপনাদেরকে বুঝাইতে পারছি কি পারিনি আমাকে একটু কাইন্ডলি জানান। স্যার এতটুকু কি ক্লিয়ার, কি ক্লিয়ার না আমাকে একটু জানান। আশা করি এতটুকু সবার ক্লিয়ার। আসেন, আসেন এবার প্রশ্ন কি বলছে একটু খেয়াল করি। প্রশ্ন বলছে যে কোন হ্রদের তলদেশ, মানে এই জায়গা থেকে, তলদেশ থেকে পানির উপরিতল, উপরিতল মানে এদিক দিয়ে উপরে, নিচের থেকে উপরের দিকে, কোন হ্রদের তলদেশ থেকে পানির উপরিতলে একটা বায়ু বুদবুদ আসতেছে। বায়ু বুদবুদ মানে গ্যাসীয় অণু, তলদেশ থেকে উপরিপৃষ্ঠে, মানে এখান থেকে যখন একটা গ্যাসীয় অণু উপরে আসবে তখন কি একটি আশায় একটি বায়ু বুদবুদ আয়তনে 5 গুণ হয়। একটি বায়ু বুদবুদ আয়তনে 5 গুণ হয়, অর্থাৎ এখানে একটা গ্যাসীয় অণু আছে, এটাকে মনে করেন অক্সিজেন সিলিন্ডার একটা ফেটে গেছে, তো অক্সিজেন সিলিন্ডারের ভিতরে তো সব গ্যাস, ওগুলো উপরে উঠে আসবে না। এই তলদেশে ছিল যে এতটুকু আয়তনে, তলদেশে ছিল এতটুকু আয়তনে, ঠিক আছে গ্যাসীয় অণুটা, কিন্তু যখন উপরের দিকে উঠতেছে তখন সেটা আয়তনে বৃদ্ধি পাইয়ে এতটুকু বড় হয়ে গেছে। ওই আমাদের ফু দিয়ে কতগুলো আমরা বাবুল খেলি না, বাচ্চারা খেলে যে সাবানের ইয়া দিয়ে, ওগুলার মতো কতগুলো অনেক বড় হয়ে যায় না, ছোট থেকে অনেকগুলো বড় হয়ে যায়, ওইটার কথা বলা হয়েছে। তাইলে তাহলে স্যার একটু খেয়াল করেন, একটা বায়ু বুদবুদ নিচ থেকে উপরের দিকে আসায় বড় হয়ে গেছে, এটার কথা বলা হয়েছে। তাহলে আসেন ম্যাথ গুলো একটু করি। তাহলে একটু দেখেন এই ম্যাথটা কেমনে করব। তো এখানে কোন হ্রদের তলদেশ থেকে, ধরে নিই তলদেশকে আমি কি ধরছি, তলদেশকে আমি 1 ধরছি, এটাকে 2 ধরতেছি, এটা হচ্ছে তলদেশ, এটা হলো আমার সেই এস এর মান,
এটা হলো আমার কিসের মান, এস এর মান। কি কি দেওয়া আছে দেখি একটু। দেওয়া আছে রদের তলদেশে চাপ, তলদেশে তলদেশে চাপ P1। এই জিনিসটা অনেকে বুঝে না, সেটা হচ্ছে কি অনেকের মধ্যে কনফিউশন থাকে এই জিনিসটা। এখন যেটা লিখছি এখানে তলদেশে অর্থাৎ মাটিতে যে কোনো একটা বস্তু দুইটা প্রেসার কাজ করে একসাথে, দুইটা প্রেসার কাজ করে। একটা হচ্ছে বায়ুমণ্ডলে যে প্রেসারটা আছে সেটা, একটা হচ্ছে কি বায়ুমণ্ডলে আমাদের যে প্রেসারটা আছে সেই প্রেসারটা, আর একটা প্রেসার হচ্ছে কি, আরেকটা প্রেসার হচ্ছে যে ওই আমার পানির চাপ। একটা হচ্ছে বায়ুর চাপ, আর একটা হচ্ছে কি পানির চাপ, যেটা শুধুমাত্র তলদেশে কাজ করে। অর্থাৎ তলদেশে দুইটা দুইটা চাপ কাজ করে। একটা হচ্ছে বায়ুমণ্ডলে যে চাপটা দেয় সেই চাপটা সাথে বায়ুর চাপটার সাথে এই এস গভীরতায় পানির যে চাপটা দেয় সেই চাপটা। বুঝে গেছে? তো বায়ুমণ্ডলের চাপ কত ধরছে আমি P2। এটা যদি তলদেশকে যদি 1 ধরি, বায়ুর চাপকে P2 ধরবো, তাহলে বায়ুমণ্ডলের চাপ হচ্ছে P2 যোগ এস গভীরতায়। এস গভীরতায় পানির চাপকে কি ধরে নি, এস রো জি ধরে নিছি। আচ্ছা, আসেন এবার আয়তন। আয়তন, তলদেশে আয়তন। হ্যাঁ, কোথায় আয়তন? তলদেশে আয়তন। তলদেশে আয়তন V1। তলদেশে আয়তনকে কি ধরা হয়েছে এখানে একটু দেখি। এখানে কোন রোদের তলদেশ থেকে পানির উপরিতলে আসে একটি বায়ু বুদবুদ আয়তনে 5 গুণ হয়। অর্থাৎ তলদেশে যে আয়তনটা বি ছিল সেটা উপরিপৃষ্ঠে আস্তে আস্তে 5 গুণ বড় হয়ে গেছে। তাহলে আয়তন ভি আয়তন আছে ধরে নি, V1 আছে ধরে নি। ক্লিয়ার? তো এবার আসেন তলদেশে আয়তন শেষ। এবার আসেন পৃষ্ঠে, অর্থাৎ হ্রদের পৃষ্ঠে। হ্রদের পৃষ্ঠে এবার কোথায় ধরে নি? পৃষ্ঠে। হ্রদের পৃষ্ঠে আমার হ্রদের পৃষ্ঠে আয়তন, তাহলে বি টু এর মান কত হবে? বি টু হবে যে তলদেশের 5 গুণ, তলদেশের 5 গুণ, V1 এর 5 গুণ, 5 গুণ। তাহলে B1 সমান কত? B গুণ 5 অর্থাৎ 5B, অর্থাৎ আগেরটার 5 গুণ 5B। আচ্ছা, আর বায়ুমণ্ডলের চাপ, হ্রদের পৃষ্ঠে যে চাপটা হবে সেটা অবশ্যই বায়ুমণ্ডলের চাপ হবে। বায়ুমণ্ডলের চাপ, তাহলে বায়ুমণ্ডলের চাপটা কত? বায়ুমণ্ডলের চাপটা হবে আমার P2 সমান কত? বায়ুমণ্ডলের চাপ আমরা যেটা জানি আর কি, চাপ P2 সমান 101.325 কিলো প্যাসকেল। এটা আর কি, এটা হচ্ছে বায়ুমণ্ডলের চাপ, 1 অ্যাটমসফিয়ার চাপ যেটাকে বলি। তো 1 অ্যাটমসফিয়ার চাপ, এটা 1 অ্যাটমসফিয়ার সমান 101.325, সেটাও লিখতে পারেন। অথবা কি এখানে 10 টু দি পাওয়ার 5 দেওয়া আছে প্রশ্নে, 10 টু দি পাওয়ার 5 লিখলেও হবে। এখন যেহেতু প্রশ্নে দিয়ে দিচ্ছে সেজন্য আমরা এটাকে 10 টু দি পাওয়ার 5 ই লিখবো, এত প্যাসকেল। আশা করি বোঝা গেছে কিনা। তো আমাকে এখন এবার প্রশ্নে কি বের করতে বলছে? প্রশ্নে বের করতে বলছে যে কোন হ্রদের তলদেশ থেকে পানির উপরিতলে আসায় একটি বায়ু বুদবুদ আয়তনে 5 গুণ হয়। আচ্ছা, ভালো কথা। বায়ুমণ্ডলের চাপ 10 টু দি পাওয়ার 5 হলে হ্রদের গভীরতা, অর্থাৎ হ্রদের গভীরতা এস এর মান কত? হ্রদের গভীরতা এস এর মান কত, এটা আমাকে বের করতে বলছে। আচ্ছা স্যার, তাহলে হ্রদের গভীরতা এস এর মান কত, এটা আমরা কিভাবে বের করব? হ্রদের গভীরতা এস এর মান হলো, এস এর মানটা আমরা কিভাবে বের করব দেখি, আপনারাই বলেন। আমরা বয়েলের সূত্র শিখছি না? যেহেতু এখানে সর্বত্র তাপমাত্রা সমান, এটা যদিও প্রশ্নে বলে দেয় নাই, কিন্তু আমরা ধরে নিচ্ছি এই হ্রদের চারপাশে সর্বোচ্চ তাপমাত্রা সমান। তাহলে তাপমাত্রা সমান অর্থাৎ কি তাপমাত্রা স্থির আছে। তাপমাত্রা স্থির থাকলে কোন সূত্র খাটে? তাপমাত্রা স্থির থাকলে বয়েলের সূত্র খাটে। তো বয়েলের সূত্র, তাপমাত্রা স্থির থাকলে বয়েলের সূত্র যেহেতু খাটে, তাহলে আমরা জানি বয়েলের সূত্র হতে P1 V1 সমান কত? P2 V2। জানি কি জানি না? তো এখন একটু কাইন্ডলি যার যার মানগুলো যদি বসাই দিই,
তাহলে এখান থেকে কি হয়, P1 এর মান হচ্ছে কত, P1 এর মান হচ্ছে P2 যোগ S rho g বা P2 যোগ S rho g। V1 এর মান কত, V1 এর মান হচ্ছে V, P2 এর মান কত, P2 এর মান হচ্ছে P2 এর মান হচ্ছে P2 10 টু দি পাওয়ার 5 আর কি। P2 এর মান হচ্ছে P2 আপাতত P2 লিখি। V2 এর মান হচ্ছে কত, V2 এর মান হচ্ছে 5B, V2 এর মান হচ্ছে 5 ইনটু B, 5 ইনটু B। এখান থেকে কার মান বের করব, এখান থেকে S এর মানটা বের করব। তো দেখেন তো B B কাটাকাটি যাচ্ছে, তাহলে P2 যোগ S rho g সমান 5 P2। তাইলে এখান থেকে S rho g সমান 5 P2 বিয়োগ P2 বা S বা S rho g সমান 4P2 বা S সমান কত, 4P2 গুণ rho g। তাহলে 4 গুণ P2 সমান কত, 10 টু দি পাওয়ার 5, রো মানে হচ্ছে 1000, কারণ পানির ঘনত্ব 1000, জি সমান 9.8। ক্যালকুলেটরে দেন, মান চলে আসবে মিটার এককে। ক্যালকুলেটরে দেন, মান চলে আসবে কোন এককে, মিটার এককে। মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথ, পরীক্ষায় মনে করেন আসি গেছে এই ধরনের ম্যাথ, এটা ওই ধরনের ম্যাথ পরীক্ষায় মনে করেন কি এসে গেছে। আশা করি কি বুঝাইতে পারছি, আমি আশা করি বুঝাইতে পারছি, কারণ এটা সহজ একটা ম্যাথ বাট ইম্পর্টেন্ট। আচ্ছা, ঠিক সেম ধরনের আরেকটা ম্যাথ আমি এটা করাই দেবো না বাট বুঝাই দেবো, হ্যাঁ একদম সেম, এটার মতোই সেম। এটা হচ্ছে আমার এখানে বইয়ে, অর্থাৎ এটা কোন বই, এটা হচ্ছে তপন স্যারের বইয়ের 8 নম্বর ম্যাথটা। এটা এটা এমনি জাস্ট বুঝাই দেবো, এটা ইয়া করাই দেবো না। দেখেন এটা এটা সেম, হুবহু সেম, বুঝাই দিচ্ছে এখানে। দেখেন 8 নম্বর ম্যাথটা কি বলছে এখানে, 8 নম্বর ম্যাথটাতে বলছে কোন রোদের তলদেশ থেকে পানির উপরিতলে আসায় একটি বায়ু বুদবুদের ব্যাস দ্বিগুণ হয়। আচ্ছা ভালো কথা, কি দ্বিগুণ হয়ে যায়, ব্যাস দ্বিগুণ হয়ে যায়। হ্রদের পৃষ্ঠ বায়ুমণ্ডলের চাপ, পৃষ্ঠে বায়ুমণ্ডলের চাপ 10 টু দি পাওয়ার 5 বলে এসেছে, এবং হ্রদের পানির উষ্ণতা ধ্রুবক হলে, হ্রদের পানির উষ্ণতা অর্থাৎ তাপমাত্রা যদি ধ্রুবক হয়, তাহলে হ্রদের গভীরতা কত, হ্রদের কি কত, গভীরতা কত। এটা যদিও আপনাদের জন্য কি একটু প্যাচেন না, বাট প্যাচেন না, না এটা সোজা। এটা কোথায় কোথায় আসছে, রুয়েটে আসছে 2015-16 সালে, চুয়েটে আসছে 13-14 সালে। কঠিন না, একই ধরনের ম্যাথ, একই ধরনের কনসেপ্ট একই, এই আগের ম্যাথটার মতোই কনসেপ্ট একই, শুধু একটু ঘুরাই দিছে, একটু জাস্ট ঘুরাই দিছে, এই আয়তনটা ডাইরেক্ট না দিয়ে একটু ঘুরাই দিছে, আর কিছু না, আয়তনটা একটু জাস্ট কি ঘুরাই দিছে। দেখেন আমি একটু বুঝাই দিলে এখনই পেরে যাবেন। কোন হ্রদের তলদেশ থেকে পানির উপরে তলায়, তাহলে এটা হ্রদ, এটা হচ্ছে হ্রদের তলদেশ যেখানে পানি, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার হ্রদ, আর এটা হচ্ছে কি পৃষ্ঠ, এটা হচ্ছে হ্রদের তলদেশ, এটা হচ্ছে কি তলদেশ, যেটাকে আমি 1 ধরবো, আর এটা হচ্ছে কি পৃষ্ঠ। ঠিক আছে, এখানে কি বলছে, কোন হ্রদের তলদেশ থেকে পানির উপরিতলায় আসায় একটি বায়ু বুদবুদের ব্যাস দ্বিগুণ হয়। এখানে আমি যদি আয়তনটা বের করতে পারি, তাইলে কি আমার এখানে ওই কি বলে, আয়তনটা যদি বের করতে পারি, তাহলে তাহলে আমার কি করতে হচ্ছে না, আয়তনটা বের করতে পারলে আমার অঙ্কটা আর করাই দিতে হচ্ছে না, আয়তনটাই সবার ঝামেলা হবে। দেখেন তাহলে তলদেশে আয়তন, তলদেশে আয়তন যদি আমি, তলদেশে আয়তন, আয়তন V1 সমান কত, V, তাইলে এখানে গন্ডগোলটা লাগবে। আচ্ছা বি, এটা যদি একটু বুঝাই, তাহলে একটু খেয়াল করেন তো, একটু খেয়াল করেন, গ্যাসীয় অণুগুলা কিসের নেই কাজ করে, গ্যাসীয় অণুগুলা কাজ করে যে আমার গোলকের নেই, গোলক কিসের নেই কাজ করে, গোলক। তো গোলকের আয়তন কত, গোলকের আয়তন 4 পাই আর কিউব, 4 পাই আর কিউব, গোলকের আয়তন কত, 4 পাই আর কিউব। আচ্ছা তো দেখেন তো, তাহলে 4 পাই আর, আর হচ্ছে ব্যাসার্ধ, আর কে কি লেখা যায়, আর D/2 হোল কিউব, এটা বল, এটা লেখা যায়, লেখা যায়, এটা কি লেখা যায় স্যার, এটা লেখা যায় কিনা একটু বলেন, এটা লেখা যায়। আচ্ছা তাইলে এবার আমরা এই গোলকের আয়তন এটা,
তো এবার একটু খেয়াল করো, এখানে বলছে কোন গ্যাসের তলদেশ থেকে পানির উপরিতলে আসে একটি বায়ু বুদবুদের ব্যাস দ্বিগুণ হয়ে যাচ্ছে। তাহলে আগে যে ব্যাসটা ছিল অর্থাৎ তলদেশে যে ব্যাসটা ছিল, তাহলে তলদেশে ব্যাস কত? তলদেশে ব্যাস তলদেশে ব্যাস হচ্ছে কত? ডি। ডি সমান ডি ধরি, হ্যাঁ। আর পৃষ্ঠে ব্যাসটা কি হয়ে গেছে? দ্বিগুণ হয়ে গেছে। পৃষ্ঠে ব্যাস হয়ে গেছে যে ডি, এটাকে যদি 1 ধরো, এটাকে 2 ধরো, দ্বিগুণ হয়ে গেছে 2D। এটা বুঝতে পারছো? এটা যদি বুঝতে পারো তাহলে তলদেশের আয়তন কত? তাহলে তলদেশের আয়তনটা হিসাব করি আমরা। আয়তন, তলদেশের আয়তন, তলদেশের আয়তন হচ্ছে B1 সমান কত? 4 পাই D/2 হোল কিউব। আর পৃষ্ঠে আয়তন B1 B2 সমান কত? 4 পাই, এখানে D2 এর মান কত? 2D। 4 পাই 2D/2 হোল কিউব, 2D/2 হোল কিউব। তাহলে এখান থেকে এটা কাটাকাটি যাবে, তাহলে উপরে থাকবে খালি 4/3 D কিউব। আশা করি এত ক্লিয়ার। এর আপনাদের ক্লিয়ার কিনা আমাকে একটু বলেন। এটা যদি ক্লিয়ার হয় বাকিগুলো স্যার ক্লিয়ার। আপনাদের ঝামেলা এখানে লাগবে যে এই জায়গায়, এখানে 8 কোথা থেকে আসছে? 8 স্যার এই জায়গা থেকে আসছে। এখন ক্যালকুলেটরে মারলে 8 চলে আসবে। এত ক্লিয়ার কিনা বলে। এত যদি ক্লিয়ার হয় তাহলে পরেরটা আচ্ছা করাই দিচ্ছে যখন, এটা করাই দিই আজকের ক্লাসটা এখানে শেষ হবে। আচ্ছা আচ্ছা, তো এখানে পাইছি তাহলে এখানে আমার আয়তন পেয়ে গেছে। তো এবার পৃষ্ঠে চাপ, এখানে আমি কি পেয়ে গেছি? আয়তন পেয়ে গেছি। তো এখানে আমার বায়ুমণ্ডলের চাপ কি পেয়েছি? এখানে আয়তন পেয়েছি। তাহলে পৃষ্ঠে পৃষ্ঠে চাপ পৃষ্ঠে চাপ কত? P2 সমান 10⁵ বলেছে নিউটন মিটার ইনভার্স 2। তাহলে তলদেশে চাপ P1 সমান বায়ুমণ্ডলীয় চাপ যোগ বায়ুমণ্ডলীয় চাপ যোগ S গভীরতায় পানির চাপ, S গভীরতায় পানির চাপ। দেখি বলেন বায়ুমণ্ডলীয় চাপ কত? P2। S গভীরতায় পানির চাপ কত? S রো জি। আপনাকে কি বের করতে বলছে? গভীরতা বের করতে বলছে। গভীরতা কি? S সমান কত? ওয়াট। S সমান ওয়াট আমরা জানি। আবার যেহেতু এখানে বলেই দিছে পানির উষ্ণতা ধ্রুবক হলে তার অর্থ কি? তার অর্থ হচ্ছে যে আমার তাপমাত্রা কি? ফিক্সড, অর্থাৎ তাপমাত্রার কোনো কি নেই। তাপমাত্রা আমার নির্দিষ্ট। তাপমাত্রা যদি আমার নির্দিষ্ট হয়, এই তাপমাত্রা নির্দিষ্ট হলে কোন সূত্র? বয়লের সূত্র খাটবে। তাহলে আমরা জানি বয়লের সূত্র, আমরা জানি P1 B1 সমান P2 B2। জাস্ট মানগুলো বসাই দেন। P1 এর মান কত? P1 এর মান হচ্ছে P2 যোগ S রো জি। B1 এর মান কত? B1 এর মান হচ্ছে 4 পাই 4 পাই D কিউব / 8 সমান এদিকে P2 এর মান হচ্ছে P2, V2 এর মান কত? 4 পাই D কিউব 4 পাই D কিউব। আচ্ছা, এদূর তো ক্লিয়ার সবার? আশা করি কি এদূর ক্লিয়ার। এবার কি কাটাকাটি যাই দেখেন। 4 পাই কাটাকাটি গেছে। তারপর এখান থেকে D কিউব কাটাকাটি গেছে। তো এর যেটা বাঁক অবস্থায় আছে এবার সমান জন্য এর পাশে গেলে কি হবে? গুণ হয়ে যাবে গিয়ে। দেখি করো এবার, দেখি কি করো, গুণ করো। বা P2 S রো জি সমান সমান চিহ্নের এর পাশে বাড়াও, তাহলে 8P2 বা এই P2 টা এই পাশে পাঠাইলে বিয়োগ হবে। S রো জি সমান 8P2 বিয়োগ P2 সমান কত? 7P2। এবার S এর মানটা বের করো। S এর মানটা হচ্ছে 7P2 / রো ইন্টু জি। 7P2 ইন্টু রো ইন্টু জি। এবার 7P2 এর মান কত? বসাও না, শেষ, আনসার শেষ। P2 এর মান হচ্ছে কত আমার? 10⁵ রো মানে কত? 1000
কিউব গুণ 9.8, ক্যালকুলেটরে মারো, আসবে 71.43 মিটার। এটাই হচ্ছে আমার আনসার। সবাই একটু বুঝতে পারছেন কিনা বলেন? খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ। পরীক্ষায় এগুলো আসে যে একদম 100% আসে। মানে পরীক্ষায় বেশি আসে এই ধরনের ম্যাথগুলা। আজকের ক্লাসটা বেশি ইম্পর্টেন্ট আপনাদের জন্য। মানে এগুলা আমি বলে বোঝাইতে পারবো না, কারণ অনেক ইম্পর্টেন্ট। তো আশা করি যে ম্যাথগুলো করাইছি এবং আগামীতেও যে ম্যাথগুলো করবো আপনারা সবগুলা কি বাসায় এগুলো তো করবেন, ভালো কথা। এগুলো তো আপনাদের অবশ্যই করতে হবে। তবে এর বাইরেও প্র্যাকটিস করতে হবে। যাকে এতদিন পর্যন্ত আমি যেভাবে যে নিয়মে পড়াই আসতেছি, ওই নিয়মে কি বাকি গাইড থেকেও এবং বই থেকেও কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। আমার এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ক্লাসে কি দেখা হবে। আর অবশ্যই ম্যাথগুলো তোমরা কি করবে? বাসায় করে ফেলবে। আচ্ছা, পরের ক্লাসে দেখা হবে। সবাই অবশ্যই নিয়মিত কি বাসায় পড়ালেখা করো। তোমরা একদমই পড়ালেখা করো না বাসায়। টোটালি করো না। তোমরা যদি ঠিকঠাক ভাবে না পড়ো তাহলে সামনে যেয়ে অনেক কষ্ট পাবা। এই চ্যাপ্টার গুলো হচ্ছে তোমাদের বোর্ডের জন্য ইম্পর্টেন্ট, আবার কি অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট। দেখো কতটা ইম্পর্টেন্ট। তোমায় মাত্র প্রমাণ দেখালাম। রুয়েটে আসছে, চুয়েটে আসছে। অর্থাৎ তুমি এই ম্যাথটা করলে 10 নাম্বার পাই যাবা গা। আর 10 নাম্বার পারলে 1000 জনকে লাথি মেরে সামনে আগে আসবা। দেখো কত ইম্পর্টেন্ট। তো তোমাদের জন্য কি বেশি বেশি ইম্পর্টেন্ট ক্লাসগুলো করো আর বাসায় মনোযোগী হও। বাসায় তোমাদের কমপ্লেন গুলো আমার ভালো লাগতেছে না। বাসায় কি পড়ালেখা করো। ঠিক আছে, পরবর্তী ক্লাসে দেখা হবে। ভালো থাকবে সবাই।